যে আপনারা সবাই দ্বন্দ্ববিধি এবং সিআরপিসি নিয়ে অনেক 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 ভিডিও দেখেছেন, অনেকে অনেক রকম ভাবে মুখস্থ করার চেষ্টা করেছেন। তো সবাইকে বলবো, যাদের সিআরপিসি এবং দ্বন্দ্ববিধিটা কিছুতেই আপনারা আয়ত্তে আনতে পারতেছেন না, তাদের বলবো আমাদের এই ছোট্ট টিপসটুকু আপনারা শুধু ফলো করবেন, দেখবেন সিআরপিসি এবং দ্বন্দ্ববিধি একদম পানির মতো সহজ হয়ে গিয়েছে। এটা আমরা কেন বলতেছি? কারণ ক্রিমিনাল ল কখনোই এককভাবে একটা আইন আপনারা করবেন না। যেমন দ্বন্দ্ববিধি করলে অবশ্যই তার সঙ্গে সিআরপিসি কে যুক্ত করে নেবেন, সিআরপিসি এবং দ্বন্দ্ববিধিকে যুক্ত করে আপনারা পড়বেন। পাশাপাশি সাক্ষ্য আইনটি পরে আলাদা করে পড়লেও পারবেন, তবে সিআরপিসি এবং দ্বন্দ্ববিধি অবশ্যই একসাথে পড়বেন। কিভাবে পড়বেন আমি ছোট্ট একটা টিপস আপনাদেরকে এখন উদাহরণ সহ দেখাচ্ছি। যেমন ধরেন দ্বন্দ্ববিধিকে আমরা জাস্ট বোঝার জন্য আমরা কি করব, 8টি ভাগে ভাগ করব। কয়টি ভাগে? জাস্ট বোঝার জন্য 8টি ভাগে। এক নম্বরটার নাম হচ্ছে কি জেনারেল, 1 থেকে 52 ধারা পর্যন্ত এটি হচ্ছে জেনারেল। 2 নম্বরটা কি আসবে? 2 নম্বরটা আসবে বডি। কেন এটা আমি পরে ব্যাখ্যা করতেছি। বডি হচ্ছে কি 299 থেকে 377। 3 নম্বর কি বলতেছে? প্রপার্টি, 378 থেকে 462। 4 নম্বরে কি বলতেছি আমরা? প্রপার্টির পরে হচ্ছে কি ট্রাস্ট, 172 থেকে 263। 5 নম্বরে কি বলতেছে আমরা? ডকুমেন্টস কত? 463 থেকে 498। 6 নম্বরে বলতেছে কি ম্যারেজ, কত? 493 থেকে 498। 7 নম্বরে আমরা বলতেছি কি রেপুটেশন, কত? 499 থেকে 502। সর্বশেষে হচ্ছে অ্যাটেম্প হচ্ছে 511 ধারা। আমরা ধরেন দ্বন্দ্ববিধি সম্পর্কে কিছুই জানি না। আমরা দ্বন্দ্ববিধিকে আমরা করবো কি আগে আমরা 8টি শ্রেণীতে ভাগ করে নিব। কারণ কি? কারণ এই 8 ধরনের অপরাধী আমাদেরকে বারবার করতে হবে। এটার সঙ্গে সংশ্লিষ্ট বাকি যে অধ্যায়গুলো রয়েছে, যে ধারাগুলো রয়েছে, সেগুলো শুধু আমরা সন্নিবেশিত করব। তার মানে আমরা 8 ভাগে কিভাবে ভাগ করবো আমরা দেখেন। প্রথমে 1 নম্বর হচ্ছে কি জেনারেল, 1 থেকে 52 ক, এটি হচ্ছে জেনারেল পর্যায়ে থাকবে। তারপরে কি বলতেছি আমরা? অপরাধগুলো কোন কোন ভাবে সংগঠিত হবে। দ্বন্দ্ববিধিতে অপরাধগুলো মানে মেজর যে অপরাধ যেগুলো আছে সেগুলোকে আসলে এই 7টি ভাগে আমরা কি করব, ভাগ করে করব। সেই প্রথম ভাগটির নাম কি হচ্ছে বডি, মানে আমাদের বডিতে যে ধরনের অপরাধগুলো হয় সেটা আমরা পাবো কোথায়? 299 থেকে 377 ধারা পর্যন্ত। এরপরে পাবো প্রপার্টি, আমাদের সম্পত্তি সংক্রান্ত অপরাধ যেগুলো আছে 378 থেকে 462 ধারা পর্যন্ত। এরপরে কি আছে? ট্রাস্ট, বিশ্বাসভঙ্গ, এটা পাবো আমরা 172 থেকে 263 ধারা পর্যন্ত। এরপরে কি আছে? ডকুমেন্টস মানে জালিয়াতি সংক্রান্ত যে মামলা যে অপরাধগুলো, সেটা পাবো আমরা কোথায়? 463 থেকে 498 ধারা পর্যন্ত। এরপরে আমরা বিবাহ সংক্রান্ত পাবো কোথায়? 493 থেকে 498 ধারা পর্যন্ত। এরপরে রেপুটেশন বা মানহানি 499 থেকে শুরু করে 502 ধারা পর্যন্ত, এবং সর্বশেষে থাকতেন কি অ্যাটেম্প 511 ধারা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দ্বন্দ্ববিধি ধরেন এই কতগুলো আমরা ধারা আমরা মুখস্থ করে ফেললাম, বা যেভাবেই করি না কেন, আমরা কি দ্বন্দ্ববিধিকে আয়ত্তে আনতে পারবো? প্রশ্ন হচ্ছে না, পারবো না। আমরা কি করলাম? দ্বন্দ্ববিধিটা নিয়ে একটা ধারণা নিলাম। এখন আমরা করবো কি, এই ধারণাটুকুর উপর ভিত্তি করে আমরা সিআরপিসিতে প্রয়োগ করব। কারণ হচ্ছে সাইকেল কিভাবে চালানো হয়, কিভাবে চালানো শিখতে হয়, এটি আমাদের দ্বন্দ্ববিধিতে ধরেন লেখা আছে। এগুলো হচ্ছে অপরাধ, মানে এইভাবে সাইকেল চালানো যায়। আমরা যতক্ষণ পর্যন্ত সাইকেলে নিজের চড়ে না চালাবো ততক্ষণ পর্যন্ত বইয়ের এই ভাষাগুলো আমাদের আয়ত্তে আসবে না। এখন আমরা চলুন সাইকেল চালানো শিখবো কোথায়? আমরা সিআরপিসিতে। আমরা এবার সিআরপিসির বেসিকটা নিয়ে নিই। বেসিকের সঙ্গে আমরা এই সবগুলো কি করবো, আমরা মিলিয়ে করবো। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা সিআরপিসি পড়ার সময় সিআরপিসিকে আসলে 2টি ভাগে ভাগ করব। সেটা কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। দ্বন্দ্ববিধির সম্পর্কে একটা ধারণা আমরা নিলাম, এরপর আমরা সিআরপিসি দেখব। সিআরপিসি এবং দ্বন্দ্ববিধি সবসময় একত্রে করব। আমরা সিআরপিসিতে কি আমরা ধরে নেব একটা অফেন্স বা অপরাধ। এই অপরাধের আসলে 2টি স্তর থাকে, একটি হচ্ছে বিফোর, একটি হচ্ছে আফটার। বিফোর এবং আফটার কেন বলতেছি? আমরা কি জানি কোন অপরাধটা কখন হবে? না, আমরা জানি না। কিন্তু একটা অপরাধ যখন সংগঠিত হয় তখন তার 2টা স্টেজ থাকে, একটা হচ্ছে আগের স্টেজ, একটা হচ্ছে পরের স্টেজ। এটি আমরা কোন অনুযায়ী করব? সিআরপিসি অনুযায়ী। ঠিক আছে। এখন আগের যেটা আছে সেটিকে আবার আমরা যদি ভাগ করি তাহলে এখানে পাবো কি প্রিভেন্ট,
মানে অপরাধ সংগঠিতটা করার আগে কিভাবে আমরা সেটিকে রক্ষা করতে পারবো, এইটি আমরা পাবো এখানে। আচ্ছা, এখন এই প্রিভেন্ট কারা কারা করবে, কাদের হাতে এই দায়িত্বটা দেওয়া আছে? 1 নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট, 2 নম্বর হচ্ছে পুলিশ, কিছু কিছু জায়গায় হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, তার মানে কি প্রিভেন্ট কে করবে? যে কোনো একটা অপরাধ সংঘটিত হওয়ার আগে প্রিভেন্ট করার দায়িত্বটা কার কার উপর থাকতেছে? ম্যাজিস্ট্রেটের উপরে, পুলিশের উপরে, কিছু স্পেশাল ক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপরে। ঠিক আছে, তার মানে এই কয়েকটা সেক্টর আমরা পাবো কি অপরাধের আগের স্তর। আমরা সিআরপিসি কিন্তু এখনো পড়া শুরু করি না, আমরা কিন্তু আগে স্তরটা বোঝার চেষ্টা করতেছি। এরপর আমরা আসি আফটারে কি কি পাবো আমরা। আফটারকে আমরা আবার 3টে ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি প্রি ট্রায়াল, একটা হচ্ছে কি ডিউরিং ট্রায়াল, আর একটা হচ্ছে কি পোস্ট ট্রায়াল। তার মানে হচ্ছে আফটারটা হচ্ছে আমরা 3 ভাগে ভাগ করব, একটা হচ্ছে আগে, একটা হচ্ছে মধ্যে, আর একটা হচ্ছে শেষে। এখন এই আগের স্টেজে কে কে থাকবে এটা আমরা দেখব। তার মানে হচ্ছে আমরা যখন কোনো একটা অপরাধকে যখন আমরা রানিং এ নিয়ে যাচ্ছি, অর্থাৎ সেই অপরাধটাকে যখন আমরা আদালতে নিয়ে যাচ্ছি, আদালতে যাওয়ার আগে এটা কি আমরা প্রিভেন্ট করব নাকি এটা আমরা ট্রায়ালে যাব, এই স্টেজটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। তার মানে সিআরপিসি সম্পর্কে যদি ধারণা না থাকে, আপনি সারাদিনে যতই দ্বন্দ্ববিধি ধারা মুখস্থ করেন না কেন, এটি মনে থাকবে না। আমরা কি বলেছিলাম? আমরা দ্বন্দ্ববিধি থেকে একটা ধারণা নিয়েছিলাম, কয়টি ভাগে? 8টি ভাগ করেছিলাম। প্রথমটা হচ্ছে জেনারেল যদি বাদ দিই তাহলে আমরা 7 ধরনের অপরাধ সম্পর্কে করেছিলাম। এখন এই 7 ধরনের অপরাধকে আমরা যখন সিআরপিসি জানবো, তখন আমরা দেখবো এটা কি আমাদের বিফোরে নাকি আফটারে, এটিকে আমরা ভাগ করব। এখন এই বিফোরের চ্যাপ্টার গুলো সিআরপিসি তে কোথায় আছে, আফটারের চ্যাপ্টার গুলো কোথায় আছে, এটি আমরা আলাদা করে করব। দেখবেন সিআরপিসি এবং দ্বন্দ্ববিধি পানির মতো সহজ হবে। তো আরো বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের অনলাইন সেশনে যুক্ত হতে পারেন। আমরা কিন্তু একদম টু দা পয়েন্টে, মুখস্থ ছাড়া সম্পূর্ণ বাস্তবতার নিরিখে কিভাবে সিআরপিসি এবং দ্বন্দ্ববিধিকে আয়ত্ত করবেন এটা কিন্তু আমরা শিখে থাকি। ধন্যবাদ সবাইকে।